আজকে আমাদের বিষয় হচ্ছে ন্যাচারাল ফেনোমেনা এবং তার এক্সপ্লানেশন। ন্যাচারাল ফেনোমেনা আমাদের চারপাশে যে নেচারে যে চারপাশে যে ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটছে বা কিছু সময় অন্তর অন্তর ঘটছে, সেগুলো সবগুলোই ন্যাচারাল ফেনোমেনা। তার মধ্যে আমরা বিশেষ কিছু ন্যাচারাল ফেনোমেনা কথা আজকে আলোচনা করব, সবগুলো নয়। তার মধ্যে কিছু মেনলি যেগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে ডিজাস্টার। ডিজাস্টার মানে যেটাকে বাংলায় বলা হয় বিপর্যয়। তার মধ্যে অনেক বিপর্যয় তোমরা এর আগেও দেখেছো, যে বন্যা হয়, সেটা একটা বিপর্যয়। আবার বৃষ্টিপাতের অভাবে, রেনফলের অভাবে খরা হয়, অর্থাৎ সেখানে কোনো ফসল হয় না, সেটাও এক ধরনের ডিজাস্টার। আর্থকোয়েক, সেটাও একটা ন্যাচারাল ডিজাস্টার। সেই রকমই একটি ন্যাচারাল ডিজাস্টারের কথা আমরা আলোচনা করব, যেটা আমরা প্রায়শই দেখেছি বা দেখিও ঝড় বৃষ্টির সময় এবং বর্ষাকালে, যে জিনিসটাকে বলা হয় লাইটনিং। বাতাসে, মানে বাতাসে বলবো না, আকাশে হঠাৎ করে বিদ্যুতের ঝলক দেখা যায়, তারপর একটা ভয়ানক আওয়াজ, এবং প্রথম আওয়াজটা সবচেয়ে তীব্র, সবচেয়ে জোরালো হয়, এবং তারপর আস্তে আস্তে আওয়াজটা ধীরে ধীরে তার তীব্রতা কমতে থাকে এবং আস্তে আস্তে বন্ধ হয়। মানে একবার একটা মুহূর্তের জন্য বোম ফাটার মতো আওয়াজ হয়েই কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে যায় না, আওয়াজটা কিছুক্ষণ ধরে রিপিট করতে থাকে। এটা ওই শব্দটা বারবার প্রতিফলিত হয়ে, রিফ্লেক্টেড হয়ে বিভিন্ন জায়গায় মেঘের মধ্যে বারবার রিফ্লেক্টেড হয়ে আবার আমাদের কানে এসে পৌঁছায়, বলে আমরা একটি আওয়াজ শোনার বদলে অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াস আওয়াজ শুনতে থাকি। তা এই যে লাইটনিং, এই লাইটনিং কেন হয় সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তার আগে তোমাদের জন্য দুটো ভিডিও জোগাড় করে রেখেছি, সেই দুটো ভিডিও দেখাবো। আগে একটুখানি গল্পটা একটুখানি বলে নিই। সেটা হচ্ছে, আমরা সকলে জানি যে সূর্যের আলো পড়ে আর কি, সূর্যের আলো থেকে যে হিট এনার্জি আসে, সেই হিট এনার্জির সাহায্যে বিভিন্ন ওয়াটার বডিজ, যেগুলো জলাশয় আছে, নদ নদী, খাল বিল, পুকুর, সমুদ্র, এইখান থেকে ওয়াটার ইভাপোরেট করে ক্লাউডস ফর্ম করে, মেঘ তৈরি হয়। এই মেঘ আসলে তার মানে ওয়াটার ভেপার এক জায়গায় যদি জড়ো হয়, সেই জায়গায়, মানে সেই জায়গাটাকে আমরা ওয়াটার ভেপার অনেকটা যদি জড়ো হয় তাকে আমরা মেঘ বলি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা প্রশ্নটা কি দেখবে ভালো করে, তোমরা হয়তো খেয়াল করেওছো কেউ কেউ, যখন বাড়িতে মায়েরা রান্না করেন তখন হাঁড়ির যে ঢাকনা, সেই ঢাকনার ফাঁক দিয়ে ধোঁয়া বেরোতে মাঝে মধ্যে দেখা যায়। বা ধরো চা তৈরি হচ্ছে কেটলিতে, কেটলির যে নজল, যেখান দিয়ে চা ঢালা হয়, সেইখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই ঘটনাগুলো আমরা দেখতে পাই। তো এবার যেটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে ওয়াটার ভেপার, এটা কি আদৌ ভিজিবল, মানে এটা কি আমরা দেখবার কথা আমাদের? উত্তর হচ্ছে না, ওয়াটার ভেপার হচ্ছে ইনভিজিবল। তাহলে আমরা যে ধোঁয়াটা বেরোচ্ছে দেখি হাঁড়ির ঢাকনার ফাঁক দিয়ে বা কেটলির যে নজল তার ফাঁক দিয়ে, সেটা আসলে কি তাহলে? না, ওই ওয়াটার ভেপার যখন বাইরে বেরিয়ে আসছে, সে তখন বাইরে এসে কার সংস্পর্শে আসছে, কার কন্ট্যাক্টে আসছে, না আশপাশে যে তুলনামূলকভাবে যে ঠান্ডা বাতাস, সেই ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসছে। ফলে ওই ওয়াটার ভেপারটা সঙ্গে সঙ্গে ইট গেটস কনডেন্সড ইনটু ওয়াটার। ও কিন্তু আর ভেপার স্টেটে থাকে না, ও সঙ্গে সঙ্গে জলবিন্দুতে ছোট ছোট মাইক্রো ড্রপলেটস অফ ওয়াটার তৈরি করে, এবং সেই মাইক্রো ড্রপলেটস অফ ওয়াটারটা ওই ওয়াটার ভেপারের উপরই ভাসতে থাকে, তারা এতই ছোট। সেই জন্যই তখন কি হয় না, আমরা ওই জায়গাটায় একটু ঘোলাটে দেখি, অর্থাৎ ধোঁয়ার মতো দেখি, অর্থাৎ যেন মনে হচ্ছে ওই জায়গায় একটা ওপেক কোনো একটা গ্যাস, অর্থাৎ যে গ্যাসটা পুরোপুরি স্বচ্ছ নয়, সেরকম কোনো একটা গ্যাস বেরিয়ে আসছে। ঠিক একই ঘটনা
এই প্রকৃতিতেও ঘটে। তোমরা এটা নিশ্চয়ই জানো, ভূগোলে হয়তো পড়েওছো যে আমরা যত উঁচুতে উঠি তত টেম্পারেচার কমতে থাকে। এটাকে টেকনিক্যালি নাম হচ্ছে এডিয়াব্যাটিক ল্যাপস রেট। সেই জন্যই পাহাড়ের মাথায় চড়লে সারা বছরই পাহাড়ের মাথায় ঠান্ডা থাকে, এবং খুব উঁচু পাহাড়ের মাথায় তো সারা বছরই বরফ জমে থাকে, এতটাই ঠান্ডা। মোটামুটি পার কিলোমিটারে আমরা 6.4 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার কমে যায়। 1 কিলোমিটার তুমি যদি উপরে ওঠো, প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার ড্রপ করে। সেখানে তোমার ধরো তুমি যদি 3000 মিটার উঁচু একটা পাহাড়ে ওঠো, তার মানে সেখানে প্রায় 19 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার কমে যাবে। অর্থাৎ এখন এখানে যদি তোমার 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 19 ডিগ্রি কমলে সেখানে তার মানে তোমার কত হবে টেম্পারেচার? 6 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তা এই আর কি, তার মানে সেই জন্যই পাহাড়ের মাথাটা আর কি খুব ঠান্ডা। তা সহজ কথা বলতে গেলে যে আমরা যত উঁচুতে উঠব, এরোপ্লেনে যদি কেউ মনে করে যে আমি এরোপ্লেনের যে তলায় যে বিভিন্ন যন্ত্রাংশ, তার সঙ্গে আমি নিজেকে বেঁধে নেব, ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেবো, তাহলে আমি প্লেনের সঙ্গে উড়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারবো। সেটা সম্ভব নয়। এই কারণে সম্ভব নয় যে এরোপ্লেন যে উচ্চতা দিয়ে ওড়ে, সেই উচ্চতায় টেম্পারেচার এতটাই কম, এতটাই ঠান্ডা যে লোকটা সেখানে জমে মরে যাবে, অর্থাৎ ঠান্ডায় মরে যাবে। প্রায় ধরো সেখানে বাইরে টেম্পারেচার এক এক জায়গায় -10 ডিগ্রি থেকে -15 ডিগ্রি সেলসিয়াস থাকে, এবং কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি প্লেনের ভিতরটা গরম রাখা হয় যাতে যাত্রীদের অসুবিধা না হয়। তো যাই হোক, যেটা বলতে গেলাম, তাহলে এই যে ওয়াটার ভেপারটা যখন উপরে উঠছে, তাহলে বুঝতেই পারছো উপরে টেম্পারেচার কম বলে, তাহলে ওয়াটার ভেপারটা আর ওয়াটার ভেপার অবস্থায় থাকবে না। তার সে কি করবে, সে আবার ওয়াটার ড্রপলেটস ফর্ম করবে, এবং আরো বেশি যদি 0 ডিগ্রি সেলসিয়াসের থেকেও যদি তার টেম্পারেচার কমে যায়, সেক্ষেত্রে সে তখন আইস ফর্ম করবে। কিন্তু মজা হচ্ছে এই আইসটা এতটাই, এর পার্টিকেল সাইজগুলো এতটাই ছোট, যেগুলো ইট ক্যান ফ্লোট, এটা ভাসতে পারে আর কি এর মধ্যে, তোমার ওই বাতাসের মধ্যে, বাতাসের অন্যান্য যে ধরো গ্যাস মলিকিউলস যেগুলো আছে, সেগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে তারা মাইক্রো ড্রপলেটস এর মতো ভেসে থাকতে পারে। এইবার অনেকগুলো বরফ একসঙ্গে জড়ো হলে তখন তারা আস্তে আস্তে তাদের সাইজ বড় হতে থাকে। সাদা মেঘ প্রথমে, তার মানে সাদা মেঘ যে দেখতে পাই আকাশে মাঝে মধ্যে, সেই সাদা মেঘগুলো কিন্তু আসলে এই মাইক্রো ড্রপলেটস অফ আইস ফর্ম করেছে আকাশে, সেই জন্য সাদা দেখায়। এবং তারপর এই অনেক আইস ড্রপলেটস অনেকগুলো একসঙ্গে জড়ো হলে তাদের সাইজ বড় হয়ে যায়, তারা তখন বেশি ভারী হয়ে যায়, একসঙ্গে জড়ো হলে তারা কোয়ালেস করে যায়, মানে জুড়ে যায় পরস্পরের সঙ্গে, দিয়ে বড় হয়ে যায়। তাদেরকে বাতাস তখন আর ভাসিয়ে রাখতে পারে না, দে ট্রাই টু ফল, তারা পড়তে শুরু করে, উপর থেকে নিচের দিকে তারা পড়তে শুরু করে। এই পড়ার সময় তারা আরো অন্যান্য মেটেরিয়াল, অন্যান্য গ্যাস মেটেরিয়ালস, গ্যাস বলো, অন্যান্য গ্যাস মলিকিউলস বলো, বা ধরো অন্যান্য যে ধূলিকণা বা ডাস্ট পার্টিকেলস আছে, তাদের সঙ্গে তাদের ঘর্ষণ হয়, ফ্রিকশন হয়। এবং তোমরা পড়েওছো যে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি বলে এক ধরনের জিনিসপত্র আমরা পড়েছি এর আগে, যে দুটো ভিন্ন প্রকার সাবস্টেন্স, দুটো আলাদা আলাদা ধরনের পদার্থ যদি একে অপরের সঙ্গে ঘষা হয়, তাহলে একটা সাবস্টেন্স পজিটিভলি চার্জড হয়ে যায়, আর একটা সাবস্টেন্স নেগেটিভলি চার্জড হয়ে যায়। এখানে এই ওয়াটার ড্রপলেটস বা আইস ড্রপলেটসগুলো বেসিক্যালি তার মানে ওয়াটার, তারা তার মানে ওই অন্যান্য গ্যাস মলিকুলস, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি যেগুলো থাকে, বা ধরো ধূলিকণাও কিছু থাকে, কম থাকে কিন্তু থাকে, তারাও এরকম ভেসে বেড়ায় আর কি। তা তাদের ওই নাম নিচের দিকে যখন নামছে, তাদের সঙ্গে তাদের ঘর্ষণ হচ্ছে,
এই ঘর্ষণের ফলে বুঝতেই পারছো ওয়াটার ড্রপলেটস বা আইস ড্রপলেটস তারা এক ধরনের সাবস্টেন্স, আর ধূলিকণা সেটা তো বিভিন্ন বিভিন্ন ধরনের সাবস্টেন্স। তাই বিভিন্ন ধরনের সাবস্টেন্সের মধ্যে যখন ঘর্ষণটা হয়, ফ্রিকশনটা হয়, তাহলে একটা সাবস্টেন্স পজিটিভলি চার্জড হয়ে যায় আর একটা সাবস্টেন্স নেগেটিভলি চার্জড হয়ে যায়। ফলে এবার তোমার এবং অটোমেটিক্যালি যে এবার সব আইস তো একসঙ্গে নিচের দিকে নেমে আসে না, যে কটা আসে তারা এক ধরনের চার্জ নিয়ে নিচের দিকে অবস্থান করে, আর উপরের দিকের মেঘগুলো অপেক্ষাকৃত তারা ওই অন্যান্য মানে ঠিক বিপরীত চার্জ অর্থাৎ অপোজিট চার্জটা তারা ওই ডাস্ট পার্টিকেলসগুলো থেকে কালেক্ট করে নেয়। ফলে মেঘের মধ্যে তার হাইটে আর অর্থাৎ যে মেঘ মানে উচ্চতা বেশি, হাইট বেশি, সেখানে এক ধরনের চার্জ উপস্থিত থাকে, আর যে মেঘের হাইট কম মানে যে মেঘটা মানে সেই একটাই মেঘ ধরো কন্টিনিউয়াস, সেই মেঘটারই নিচের দিকের যে অংশ সেখানে ঠিক তার অপোজিট টাইপ অফ চার্জ উপস্থিত হয়, অর্থাৎ চার্জের একটা সেপারেশন ঘটে। কিন্তু এই চার্জ সেপারেশনটা কিন্তু মানে অনেক বেশি, মানে আমরা বাস্তবে মানুষের পক্ষে ঘর্ষণের দ্বারা ঘষে ঘষে এত চার্জ সেপারেশন তৈরি করা সম্ভব নয়। একটা মেঘ ধরো কয়েক হাজার কিলোমিটার জুড়ে, এবং সেটা হয়তো উপরে মানে আকাশে উঁচু মানে হয়তো তৈরি হয়েছে হয়তো 5 কিলোমিটার উচ্চতায়, এবং সেটা হয়তো মেঘটার বিস্তৃতি উপরের দিকে হয়তো 15 কিলোমিটার অবধি, 10 কিলোমিটার উঁচু মেঘটা। তা সেই 10 কিলোমিটার উচ্চতা এবং টোটাল হয়তো 10 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে, কি 10 স্কোয়ার কিলোমিটার না, আমি ভুল বললাম, 1000 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে মেঘ, তাই বিরাট মেঘ। তাহলে সেই মেঘ তোমার যখন ওই রকম চার্জ সেপারেশন হয় তখন কি হয় না, ওই অতিরিক্ত আধান পার্থক্য থাকার কারণে, আধান পার্থক্য বা চার্জের যে সেপারেশন হচ্ছে, সেই চার্জের সেপারেশন আসলে কি না, একটা এক জায়গায় তো আমার ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায়, এক জায়গায় ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায়। তাহলে পজিটিভলি চার্জ বডি নেগেটিভলি চার্জ বডিকে কি করে, অ্যাট্রাক্ট করে। এবার মজা হচ্ছে পজিটিভ চার্জ তো মুভ করতে পারে না, কে মুভ করতে পারে, নেগেটিভ চার্জ ইলেকট্রন। সেই ইলেকট্রনগুলো তখন ওই তোমার কি বলে অনেক সময় যেটা হয় যে ওই পজিটিভ চার্জের আকর্ষণের ফলে তারা তখন ইলেকট্রন সাধারণভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কন্ডাক্টরের প্রয়োজন হয়, অর্থাৎ যেমন ধরো কোনো মেটালের প্রয়োজন হয়। কিন্তু যদি চার্জ ডিফারেন্স খুব বেশি হয়ে যায় তখন ইলেকট্রনগুলো আর মেটালের জন্য অপেক্ষা করে না, তখন তারা ওই বায়ু মাধ্যম দিয়ে অর্থাৎ এয়ার মিডিয়াম দিয়ে তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, মানে এতটাই তাদের আকর্ষণ বল তাদের মধ্যে, পজিটিভ চার্জের প্রতি এতটাই অ্যাট্রাক্টেড হয়ে পড়ে, মানে এতটাই চার্জ সেপারেশন বেড়ে গেছে, বেড়ে যায় আর কি। এই এই জন্যে বজ্রপাত আমরা দেখতে পাই, মানে অর্থাৎ ইলেকট্রনগুলো যখন ওই মানে নেগেটিভলি চার্জড রিজিয়ন থেকে পজিটিভলি চার্জ রিজিয়নের দিকে যখন যাচ্ছে, তখন যাবার পথে তারা ধরো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে, বা এয়ার মলিকুলস রাস্তার মধ্যে যেগুলো বসে আছে তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে তারা অপোজিট চার্জের দিকে দৌড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই যে ধাক্কা হচ্ছে, এই ধাক্কার ফলে ইলেকট্রনগুলো কাইনেটিক এনার্জি লুজ করে, এবং ওই এয়ার মলিকুলসগুলো প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়, এবং গরম হয়ে গিয়ে তার মধ্যে থেকে আলো বেরিয়ে আসে। যে কোনো জিনিস, যেমন লোহা যখন খুব গরম হয়ে যায়, সেই গরম লোহাকে তুমি যদি সরিয়ে নিয়ে আসো উনুন থেকে, তখনও কিন্তু আমরা দেখতে পাই যে সেইখান থেকে আগুন মানে লোহার যে লাল হয়ে গরম হয়ে আছে সেই লোহাকে কিন্তু তখন মানে সেই লোহাকে আলো নির্গত করতে আমরা দেখতে পাই। সেই রকমই ওই ইলেকট্রন স্রোত যখন এক ধরনের চার্জ নেগেটিভ চার্জ রিজিয়ন থেকে পজিটিভ চার্জের দিকে যাচ্ছে, তখন তারা যে এয়ার মলিকুলসগুলোকে যে ধাক্কা মারে, প্রচণ্ড তীব্র গতিতে ধাক্কা মারে, তার ফলে ওই আমরা বিদ্যুতের ঝলক দেখতে পাই। এবং ধাক্কা মানে ওই কলিশনের জন্য বুঝতে পারছো, যে কোনো কলিশনই একটা শব্দ সৃষ্টি করে, সেই শব্দটা আমরা বজ্রপাতের শব্দ রূপে অর্থাৎ থান্ডার যেটাকে বলা হয় ইংরেজিতে, সেই থান্ডার হিসেবে শুনি। এই হচ্ছে শব্দের উৎপত্তি এবং বজ্রপাতের উৎপত্তি।
এবং আরও একটা কথা বলার আছে, তোমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়িয়েছিলাম তখন আরেকটা কথা বলেছিলাম যে যখন একটা চার্জড বডির কাছে একটা আনচার্জড বডিকে নিয়ে আসা হয় তখন ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন কি হয় না, আনচার্জড বডিটার নিয়ার এন্ডে অপোজিট চার্জ আর ফার এন্ডে লাইক চার্জ জমা হয়। অর্থাৎ একটা পজিটিভলি চার্জ বডির কাছে যদি একটা আনচার্জ বডিকে আনি, তার যেটা নিকট প্রান্ত নিয়ার এন্ড যেটা, সেখানে নেগেটিভ চার্জ এসে জড়ো হবে, আর যেটা দূর প্রান্ত ফার এন্ড সেখানে পজিটিভ চার্জ এসে জড়ো হবে, অর্থাৎ চার্জ সেপারেশন তৈরি হয়। তা পৃথিবীর মাটিতে এইরকম, পৃথিবীর মাটি আসলে তো ধরো বেশ করে বর্ষাকালে তো হয়, বর্ষাকালে আমরা মেঘ দেখতে পাই এবং বর্ষাকালেই বজ্রপাত বেশি হয় বা ঝড় বৃষ্টির সময় বজ্রপাতটা বেশি হয়। অর্থাৎ বৃষ্টি যখনই হচ্ছে মাটিটা, পৃথিবীর সারফেসটা ভিজে থাকে, ফলে পৃথিবীর মধ্যেও কিন্তু প্রচুর চার্জেস আছে। পৃথিবীর যে কোনো মেটেরিয়ালই তো তার মধ্যে চার্জ আছে, এবং ওই বৃষ্টিতে ভিজে কি হয়, মাটিটা মধ্যে ওই চার্জগুলো খুব সহজে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতে পারে। ফলে ওই যখন মেঘটা, ওই ধরো মানে চার্জড ক্লাউড যখন পৃথিবীর সারফেসের কাছাকাছি এসে, খুব কাছাকাছি আসে না, মোটামুটি ধরো 3-4 কিলোমিটার উপরে তো থাকেই, সেই চার্জ ক্লাউড যখন পৃথিবীর সারফেসের কাছাকাছি চলে আসে, প্রচণ্ড হাইলি চার্জ ক্লাউড, ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন কি হয় না, পৃথিবীর উপরের সারফেসটা তখন পজিটিভ ইনডিউসড হয়ে যায়, পজিটিভ চার্জ তখন এসে জমা হয় পৃথিবীর সারফেসের উপর। তখন কি দাঁড়ায়, তখন ওই বজ্রপাতটা যেটা মেঘের মধ্যেই ঘটছিল, এখন এই বজ্রপাতটা বা লাইটনিংটা পৃথিবী এবং মেঘের মধ্যে ঘটে। অর্থাৎ হয় পৃথিবী থেকে ইলেকট্রন, না পৃথিবীতে তো পৃথিবীটা পজিটিভ চার্জ দেখতে পাই, তখন দেখতে পাই মেঘ থেকে ইলেকট্রনের স্রোত পৃথিবীর দিকে ধেয়ে আসছে, এবং পৃথিবীর দিকে ধেয়ে আসে একদম ফাঁকা মাঠে ধেয়ে আসার সম্ভাবনাটা অপেক্ষাকৃত কম। যদি কোনো একটা হাই রাইজ বিল্ডিং বা কোনো একটা টাওয়ার বা কোনো একটা পোস্ট যদি পায়, তখন ওই ইলেকট্রনগুলোকে কম রাস্তা কষ্ট করে আসতে হয়, কম ধাক্কা খেতে হয়, ও তখন সেই উঁচু বিল্ডিংটাকে টার্গেট করে এবং সেই উঁচু বিল্ডিংয়ের গা বেয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছয়, পৃথিবীতে এসে পৌঁছয়, এবং বিল্ডিংয়ের গাটা তখন ভিজে থাকে, এবং বিল্ডিংয়ের গা ভিজে থাকার কারণে ওই তোমার ইলেকট্রন ট্রান্সফার করতে অসুবিধা হয় না, কিন্তু সেটা প্রচুর হাই নাম্বার অফ ইলেকট্রনস ওইখান দিয়ে প্রবাহিত হওয়ার পর কোনো একটা বিল্ডিংয়ে যদি বাজ পড়ে, এত বেশি সংখ্যক ইলেকট্রন সেখান দিয়ে প্রবাহিত হবে যে ওই বুঝতেই পারছো, মানে বিল্ডিংয়ের গায়ে আমি বৃষ্টিতে ভিজে আছে, সেটা তো আর মানে মেটালের মতো গুড কন্ডাক্টর নয়, সেটাও মোটামুটি ব্যাড কন্ডাক্টর, সেটাও তারও রেজিস্ট্যান্স আছে, কিন্তু ওই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন অতিরিক্ত কারেন্ট ফ্লো করবে, যেটা হয় সেটা হচ্ছে হিট তৈরি হয়, প্রচণ্ড গরম, প্রচণ্ড টেম্পারেচার তার বেড়ে যায়। এই প্রচণ্ড টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে কি হয় না, বিল্ডিং কী দিয়ে তৈরি না, ইট বালি সিমেন্ট ইত্যাদি দিয়ে তৈরি। এবার বৃষ্টিতে ওই সমস্ত জিনিসপত্র ভিজে আছে, এইবার ধরো ইটের ফাঁকে ফাঁকে বা কংক্রিটের যে ইটের গাঁথুনি তার ফাঁকে জল ঢুকে আছে, সেই জল ওই অত হাই টেম্পারেচার, অত হিট যখন, বুঝতে পারছো, অতিরিক্ত তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো করার জন্য প্রচণ্ড হিট তৈরি হয়েছে, সেই হিটে ওই জলটা নিমেষের মধ্যে, উইদিন আ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, ওই জলটা পুরো ভেপারাইজড বা ইভাপোরেটেড হয়ে যায় সঙ্গে সঙ্গে। তাহলে সেই যে জলটা ইভাপোরেটেড হয়ে গেল, তাহলে কি তৈরি হলো না, ওয়াটার ভেপার তৈরি হলো। সেই ওয়াটার ভেপার তো গ্যাস, এবং বুঝতেই পারছো জলের থেকে ওয়াটার ভেপারের ভলিউম অনেক বেশি। তাহলে সে কি করবে, সে আর ওই ছোট্ট জায়গার মধ্যে থাকতে পারবে না, সে তখন ওইখান থেকে বেরিয়ে আসতে চাইবে, কিন্তু অত দ্রুত তৈরি হলে অতটা গ্যাস, অতটা ভেপার ওই জায়গায় দিয়ে অত দ্রুত বেরিয়ে আসতে পারবে না, কি করবে না, বিল্ডিংটাকে ফাটিয়ে দেবে। ভেতরে ধরো যদি প্রচণ্ড মানে ভেপারের পরিমাণ বেড়ে যায়, মানে ভেপারের ভলিউম বেড়ে যায়, সে এতটাই প্রেশার দেবে যে বিল্ডিংটা ফেটে যাবে। সেই জন্যে বর্ষাকালে বাজ পড়লে কোনো মানে উঁচু বিল্ডিংয়ে ক্র্যাক আসে, ওটা আগুনটা মানে শুকনো বিল্ডিং হলে কিন্তু ক্র্যাক আসতো না, বা শুকনো বিল্ডিং হলে তাইতে বাজ পড়ারও সম্ভাবনা কম থাকতো, ভিজে বিল্ডিং বলেই বাজ পড়ার সম্ভাবনাটা বেশি থাকে। গাছের ক্ষেত্রেও একই কথা,
লম্বা লম্বা গাছ, যেগুলো উঁচু গাছ, নারকেল গাছ, তাল গাছ ইত্যাদি, এগুলোর ক্ষেত্রেও বাজ বেশি পড়ে আর কি। ফাঁকা মাঠে তুলনামূলকভাবে বাজ পড়ার সম্ভাবনা কম। তবে একটা কথা বলি, কিছু নিয়মাবলী মেনে চলতে হয় বাজ পড়ার সময়, তোমাদের বইতেও আছে দেখবে। যেমন ফাঁকা জায়গায় যদি থাকতে হয় তাহলে মাঠের মধ্যে মানে হাঁটু মুড়ে যতটা পারা যায় নিচু হয়ে বসতে, যাতে আকাশের সঙ্গে তোমার দূরত্বটা সবচেয়ে ন্যূনতম হয় আর কি, সবচেয়ে কম হয়। আর কোনো গাছের তলায় বা কোনো শেডের তলায় এগুলো একদম যাওয়া উচিত নয় আর কি। মেটাল শেড হলে তো কথাই নেই। হ্যাঁ, এগুলো যাওয়া উচিত নয়, কারণ মেটাল গুড কন্ডাক্টর। হ্যাঁ, তবে হ্যাঁ, মেটাল শেডটা যদি আর্থ করা থাকে, অর্থাৎ মেটালটা যদি পৃথিবীর সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে ভয় নেই। তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি এমনি শুধু মাথায় হয়তো মাটির দেওয়াল, মাথায় টিনের চাল, এরকম অনেক বাড়ি দেখতে পাই, সেগুলো মোটেও সেফ নয়। আর আমরা অনেক সময় ওই যে কলের জল ব্যবহার করি, কলের জল এই সময় ব্যবহার করতে মানা করা হয়, কারণ কলের জলটা যদি ইলেকট্রোকুটেড হয়ে যায় কোনোভাবে, বা বিশেষ করে মেটাল পাইপ লাইন থাকে, মেটাল পাইপ লাইন দিয়ে সেই তড়িৎ প্রবাহটা এসে তোমার শক দিতে পারে, সেই জন্য মগ, বালতি ইত্যাদি ব্যবহার করতে বলা হয়। এবং তোমার বাস বা গাড়ির মধ্যে বসে থাকলে তুলনামূলকভাবে তুমি সেফ থাকবে, কারণ সেটা মেটাল বডি, সেই মেটাল বডি দিয়ে তোমার এটা আর কি, মেটাল বডির মধ্যে তো আর জল থাকে না, ফলে সেটা তার মধ্যে বাজ পড়লেও সেটা ক্র্যাক করবার ভয় নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই চাকা, আমাদের যে হুইল, সেই চাকার কিছুটা কন্ডাক্টিভিটি থাকে, অর্থাৎ বাজটা তোমার মানে ওই হয় কোনোটা ইনসুলেটেড পার্ট, আর না হলে কোনোটা হচ্ছে মানে, অর্থাৎ তুমি যদি মনে করো চাকাটা পুরোপুরি ইনসুলেটেড, তাহলে বাজ পড়ার সম্ভাবনা কম থাকে। আর যদি চাকাটা কন্ডাক্টর হয়, এমন রাবারের চাকা যে রাবারের সঙ্গে কিছু মিশিয়ে সেই রাবারটাকে কন্ডাক্টিং করা হয়েছে, সেই ক্ষেত্রে ওই বাজটা তখন চাকা বেয়ে গ্রাউন্ডেড হয়ে যায়, অর্থাৎ ওই ইলেকট্রনগুলো তখন পৃষ্ঠ সঙ্গে যোগাযোগ তাদের হয়ে যায়, ফলে বাসের মধ্যে তুলনামূলকভাবে নিরাপদ। তা যাই হোক, এই ঘটনাটা হচ্ছে বজ্রপাত। মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে অনেকে আমাদের ভুল ধারণা আছে, অনেকেই আমায় প্রশ্ন করে, মাঝে মাঝে ছাত্ররাও করে, মাস্টারমশাইরাও করেন, যে বজ্রপাত বা বিদ্যুৎ চমকাচ্ছে স্যার, এখন ফোনে ক্লাস করা যাবে না। প্রথম কথা হচ্ছে, মোবাইল ফোন চার্জার সকেটে না গুঁজে, যদি চার্জ ভালো থাকে, তুমি কোথাও না গুঁজে বাজ পড়লে ব্যবহার করলে কিছু তোমার ক্ষতি হওয়ার কথা নয়। বাজ এমন, মোবাইল ফোনের এমন ক্ষমতা নেই কোনো, যে সেই বাজটাকে আকাশ থেকে টেনে এনে তোমার বাড়ির মধ্যে তোমার মোবাইল ফোনে ঢুকিয়ে দেবে, দিয়ে বাস্ট করাবে, এরকম সম্ভব নয়। তুলনামূলকভাবে ল্যান্ডফোন বিপজ্জনক। কেন না, ল্যান্ডফোন মানেই হচ্ছে একটা তার বাইরে থেকে ঢুকছে, এবং সেই তার একটা পোল বা খুঁটিতে বাঁধা আছে, সেই খুঁটি ইলেকট্রিকেটেড যদি হয়, তোমার বাড়ির ল্যান্ডফোনেও কিন্তু সেই ইলেকট্রিক হাই ভোল্টেজটা চলে আসবে, ফোনটি তো খারাপ হবেই, তার সঙ্গে সঙ্গে নিজেদেরও প্রচুর বিপদ এই ক্ষেত্রে হতে পারে আর কি। তো যাই হোক, এই হচ্ছে বজ্রপাত। এবার আমরা একটু ভিডিওটা দেখে নিই। যা বললাম মোটামুটি মানে মৌখিক আলোচনা থেকে বুঝতে পারা গেছে তো? হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, হোয়াট ইজ এ থান্ডারস্টর্ম? এরা একটা এর সঙ্গে মানে ভয়েস ওভারও দিচ্ছে, ভয়েস ওভারটাও শোনো, ভালো লাগবে। What is a thunderstorm? Hi guys, look, what a heavy rain! Oh, it's a thunderstorm! Have you seen the lightning? Let's find out what a thunderstorm is and why it happens. First, water evaporates from the surface of the earth. Warm air, saturated with water vapor, rises up. As this happens, the air cools because the higher we get above the ground, the colder it becomes. This is noticeable when you look at mountains. Their peaks are snow-covered, while the areas at the foot of the mountain are still warm. At the higher altitude, the water vapor turns into a fog, that is, small droplets of water.
Now, clouds of different shapes are formed from the fog. But in order to get rain with a thunderstorm, the clouds need to be very large. Such clouds are called cumulus. At the top of the cloud, it is so cold that the water there begins to freeze and ice crystals are formed. আইস তৈরি হয়ে গেল। Then these crystals begin to fall and become the centers of formation of large drops of water, which move down. Look at the cloud! Its top settles down and becomes flat, and the cloud itself now resembles a mushroom or an anvil. This means that large drops are already flying down, and rain will soon pour out of the cloud. For a thunderstorm to appear, there should be a separation of the electric charge. এতটাই ভারী হয়ে Large যায়, and তলানিতে heavy cloud চলে যায়। particles usually have a negative charge. Let's mark this with the minus sign. বড় ফোঁটাগুলো And lighter particles have a positive charge. It is usually marked with the plus sign. Large and heavy cloud particles fall faster, and the charge in the cloud separates, creating an electric voltage. This is what causes lightning. But what is lightning? This is an electrical discharge, more precisely, an electric spark of enormous size. We can create small electric sparks in the dark if we rub a balloon against hair or clothes, woolen এটা or বাড়িতে পরে synthetic দেখতে ones. পারো। সোয়েটারে শুকনো Look, সোয়েটারে there are the গায়ে না থাকলে sparks. এইটা দেখতে পাবে। Lightning is the same electric spark, only many times bigger. So what is the thunder we hear during a thunderstorm? Remember when we created sparks with friction, we heard clicks? And just like lightning is many times greater than our sparks, the sound it produces is louder than our clicks. This is called thunder. Did you notice that during a thunderstorm we always see lightning first, and only after that we hear thunder? This is because the light of the lightning reaches us almost instantly, since the speed of light is very fast. Thunder is a sound, and the speed of sound is much slower, so the thunder reaches us with a delay. It's very important to know about safety during a thunderstorm. Usually, lightning strikes high objects. Therefore, during a thunderstorm, you shouldn't hide from the rain under a tree. During a thunderstorm, it is dangerous to be in the water or even near any body of water, as water conducts an electric current. But to watch The a image thunderstorm is from the window of your house Lightning is safe is one and of the most interesting. incredible natural phenomenons, and one that scientists are still learning about. It's a common occurrence during summer when the heat of the day is broken by strokes of lightning. Worldwide, it's estimated lightning occurs 50 to 100 times a second. The greatest concentrations of lightning strikes are in Central Africa, the Himalayas, and South America. Lightning is often seen flashing between storm clouds in the earth. The bursts of light are pure electricity. Scientists don't fully agree on what actually causes the electrical charge to be dispersed, but it is generally thought that lightning often occurs within the downdrafts and updrafts of thunderstorms. Lighter particles moving toward the top of clouds become positively charged, while heavier particles heading toward the bottom become negatively charged. When the positive and negative charges grow large enough, lightning is released between these regions. Most of the lightning takes place within the cloud, but some strikes the earth in bold flashes. In these cases, the charge escapes the cloud, making a branching path that reaches for the ground. The energy of the lightning strike contains hundreds of millions of volts and lasts only a fraction of a second. What seems to be a single flash is actually a series of return strokes of electrical energy reaching back up into the clouds.
the path reaches temperatures of around 50,000 degrees Fahrenheit. This extreme heat creates the booming thunderclap as excessive pressure within the lightning path expands at supersonic rates on return strokes. In the U.S., lightning occurs most often in Florida. Its hot, moist climate is perfect for creating thunderclouds, which produce lightning. But lightning is a deadly natural phenomenon, taking nearly 100 lives a year on average in the U.S., more than hurricanes or tornadoes. During electrical storms, experts warn that people should seek shelter inside a building or hard-topped automobiles, and if caught in the open, avoid high ground and isolated trees. Lightning is a powerful যা যা force of বললাম সেই nature জায়গাগুলো and one to be ক্লিয়ার হচ্ছে তো cautious এবার? of. অর্থাৎ যে যে জায়গাগুলোয় যে যে কারণে উপর দিকটা পজিটিভলি চার্জ, নিচের দিকটা নেগেটিভলি চার্জ ক্লাউডের, তার তোমার ওই আর্থটা পজিটিভলি চার্জড হয়ে যায়, সেই জন্য ওই লাইটনিংটা হয়। তা আমরা আরেকটু দেখে নিই আমাদের আর কি এই অংশতে আচ্ছা পড়ছিলাম, তাইতে এই পার্টটা তো লাইফ সায়েন্সের অংশ। আর ফিজিক্যাল সায়েন্সের অংশের মধ্যে এগুলো আগের দিন হয়ে গেছে, এইটা আলোচনা করছিলাম। আমরা ওই যে এক্সপেরিমেন্টগুলো ইলেকট্রোস্ট্যাটিক্সের শ্যাম্পু করা মাথায় যদি চুল আঁচড়ানো হয়, সেই চিরুনিটা যদি আমরা কাগজের কুঁচির কাছে নিয়ে যাই, দেখবো কাগজের কুঁচিগুলো আটকে আছে। এবং শীতকালে দেখবে হাফ সোয়েটার বা ফুল সোয়েটার দীর্ঘক্ষণ পরে থাকার পর যেটা যদি তুমি সোয়েটারটা যদি খোলো মাথা গলিয়ে, তাহলে সোয়েটারটা যখন করবে আর কি, মানে একটু দেখবে ভাঁজ করবে বা জড়ো করবে এক জায়গায়, দেখবে মচমচ মচমচ করে আওয়াজ হচ্ছে, এবং তোমার গায়ের লোমগুলো দেখবে খাড়া হয়ে যাচ্ছে ওই যখন তুমি সোয়েটারটাকে লোমের কাছে নিয়ে আসছো। এগুলো সবই কিন্তু এই ঘর্ষণের প্রভাব, অর্থাৎ মানে যেহেতু উল্টা এক ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি, তোমার স্কিনটা আরেক ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি, তাদের মধ্যে যখন ঘর্ষণ হচ্ছে তাদের মধ্যে একটা চার্জ সেপারেশন তৈরি হচ্ছে, এবং এই চার্জ সেপারেশনের ফলেই ওই ইলেকট্রিক্যাল ডিসচার্জ, সামান্য পরিমাণ ইলেকট্রিক্যাল ডিসচার্জ হচ্ছে, ইলেকট্রন ফ্লো করছে, যার ফলে পুট 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 করে রাত্রিবেলা আওয়াজ হয়, মচমচ করে ক্লিকের মতো শোনায়। সেইটাই অনেক লার্জ স্কেলে গেলে থান্ডার তৈরি করে আর কি। ওই মশারি গায়ে ছোট ছোট আগুনের ফুলকি বলে যেটা লেখা আছে, খুব অন্ধকার ঘরে রাত্রিবেলা যদি সোয়েটার খোলো, সোয়েটারটা তুমি মানে জড়ো করবে বা নাড়াবে, দেখবে এরকম ছোট ছোট স্পার্ক অন্ধকারে দেখতে পাওয়া যায়। একদম ঘুরঘুরটি অন্ধকার ঘর চাই, একটু আলো থাকলে হবে না, মানে এতটাই ছোট স্ফুলিঙ্গ সেটা বোঝা যায়। ট্রেনের ক্ষেত্রেও এই জিনিস দেখতে পাওয়া যায়। ট্রেনের এই পেন্টোগ্রাফটা যখন এই তারটার একটা টেম্পোরারিলি যখন ছেড়ে দেয়, তখন কিন্তু এখানে একটা বিদ্যুতের ঝলক দেখতে পাওয়া যায়, এই জিনিসটা ঘটে। আর এগুলো কেন ঘটে সেগুলো তো পড়েইছো, সেগুলো আর নতুন করে কিছু বলছি না। যে জায়গাটা আর একটা বলা, সেটা হচ্ছে আমাদের যে সেল যেগুলো আমরা ধরো ঘড়িতে ব্যবহার করি, তারপরে টর্চে ব্যবহার করি, সেখানে 1.5 ভোল্ট দেখবে লেখা আছে। এই 1.5 ভোল্ট, হোয়াট ইজ দিস? এই জিনিসটাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স আসলে কি? পোটেনশিয়াল ডিফারেন্স কি করে তৈরি হয়? এই যে ধরো যখন ঘর্ষণ করা হচ্ছে, একটা জিনিস দিয়ে একটা বস্তুকে আরেকটা বস্তুর উপর বডির উপর রাব করা হচ্ছে, তখন যে বডির ইলেকট্রন রিটেনিং ক্যাপাসিটি বেশি, সে ইলেকট্রন ধরে রাখে আর অন্য থেকে খানিক কেড়েও নেয়। তাহলে একটা বডি পজিটিভলি চার্জ হয়ে যায়, একটা নেগেটিভলি চার্জ হয়ে যায়। এই চার্জ সেপারেশন যদি ঘটে, তাহলে দুটো আলাদা আলাদা বডির মধ্যে যদি আমি একটা ইলেকট্রিক ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই, তখন দেখতে পাবো নেগেটিভলি চার্জ বডি থেকে ইলেকট্রন হু হু করে পজিটিভলি চার্জ বডির দিকে দৌড়চ্ছে। দেখতে পাবো না, মানে এই ঘটনাটা ঘটবে। তাহলে এই যে কারণে এই ইলেকট্রনগুলো দৌড়চ্ছে, সেইটাকেই বলা হয় পোটেনশিয়াল। অর্থাৎ পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল
অ্যাকচুয়ালি এটাকে তুমি যদি ডেফিনেশন নয়, এটাকে যদি তুমি জাস্ট বোঝার জন্য বুঝতে চাও তাহলে এইভাবে বলতে হবে, ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ দ্য ওয়ার্ক ডান, বা electric potential is the tendency to perform some work or the capacity to perform some work। তার মানে আমি যখন বলবো একটি বডি আরেকটা বডির থেকে হায়ার পটেনশিয়ালে আছে বা লোয়ার পটেনশিয়ালে আছে, তার মানে সেই যে বডিটা হায়ার পটেনশিয়ালে আছে সে তখন ইলেকট্রন গেইন করবার একটা সামর্থ্য লাভ করেছে, ক্যাপাসিটি লাভ করেছে, দ্যাট ইজ পোটেনশিয়াল। এবং এই পোটেনশিয়ালের ডিফারেন্স থাকলে তবেই চার্জ ফ্লো হয়, এবং এই পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপা হয় ভোল্ট ইউনিটে। এবং সেই জন্যেই এই আমাদের যে ড্রাই সেল যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, তাতে যে 1.5 ভি বলে লেখা আছে 1.5 ভোল্ট, এই 1.5 ভোল্টটা বেসিক্যালি হচ্ছে তার মানে পজিটিভ টার্মিনাল, ব্যাটারির যে উপরের যে পজিটিভ টার্মিনাল আর পিছনে যে সারফেস, এই দুটোর মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স হচ্ছে 1.5 ভোল্ট। এটা আমরা ক্লাস 10-এ আবার আরও ডিটেলে পড়বো, এর চেয়ে ডিটেলে আলোচনা করার স্কোপ নেই তোমাদের ক্লাসে, ক্লাস 10-এ আমাদের আছে। সেই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ আমি যদি একটা সেলের দুই প্রান্তের সঙ্গে দুটো আলাদা আলাদা মেটাল প্লেটকে যোগ করি, একটা প্লেট তার মানে নেগেটিভ পোটেনশিয়াল যেটা ব্যাটারির তলার দিকের সঙ্গে যোগ করেছি, আর যেটা উপরের দিকের সঙ্গে যোগ করেছি সেটা পজিটিভ পোটেনশিয়ালে আছে। এই আর বুঝতেই পারছো, এই যে বজ্রপাত হচ্ছে, একটা ব্যাটারিতে তো 1.5 ভোল্ট মোটে, বজ্রপাত বা থান্ডারস্টর্ম যখন ঘটে তখন এই পোটেনশিয়াল ডিফারেন্সটা বুঝতেই পারছো কতটা, মানে 4 লাখ ভোল্ট এইরকম হয়ে যায় আর কি। সুতরাং তাই জন্যে প্রচুর মানে একসঙ্গে ইলেকট্রন ফ্লো করার জন্য এটা হয় আর কি, এই গুরুম গারাম আওয়াজটা হয় আর কি। এখানে আর একটা কথা লেখা আছে, এটা কিন্তু মনে রেখো যে মেঘে মেঘে ঘর্ষণে বা জলকণাগুলোর মধ্যে ঘর্ষণে চার্জ উৎপন্ন হয়, মানে এটা কিন্তু ঠিক নয়। তার কারণ হচ্ছে চার্জ সেপারেশন কেবলমাত্র ঘটতে পারে দুটো সেপারেট টাইপ অফ মেটেরিয়াল যদি তাদের মধ্যে ফ্রিকশন হয়, তাহলে ওয়াটার মলিকিউলের সঙ্গে ওয়াটার মলিকিউলের ঘর্ষণের ফলে কিন্তু চার্জ সেপারেশন ঘটবে না। সেই জন্যই আমি বললাম ওয়াটার ড্রপলেটসের সঙ্গে ধূলিকণার ঘর্ষণ বা অন্যান্য গ্যাস মলিকিউলস ঘুরে বেড়াচ্ছে, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি, তাদের ঘর্ষণের জন্য এই চার্জ সেপারেশনটা হয়। এটা কিন্তু মাথায় রেখো। এই উপরের দিকে পজিটিভ চার্জগুলো চলে যাচ্ছে আর তলার দিকে নেগেটিভ চার্জগুলো চলে যাচ্ছে, এই জিনিসটা ঘটে। এবং টেম্পারেচারের একটা স্কেল তোমাদের বইতে করে দিয়েছে, তখন আমি বললাম যত উপরের দিকে যাবে তত ঠান্ডা হবে। এই জায়গাটা 4,500 মিটার, মানে 4.5 কিলোমিটার উপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে -8 ডিগ্রি। এখানে তুমি 6,000 মিটার মানে 6 কিলোমিটার উপরে গেলে -8, 7,500 মিটার গেলে -16, তাহলে বুঝতেই পারছো তোমার কিভাবে টেম্পারেচার ফল করছে। ফলে এই জায়গাটায় তোমার আইস ড্রপলেটস তৈরি হয়ে যায়, যেটা এইগুলো তাই জন্য বড় ড্রপগুলো তুষারকণা, ছোট ড্রপগুলো জলকণা। এই বড় ড্রপগুলো তুষারকণা তৈরি হয়ে নিচের দিকে নামছে, আবার এই ছোট ড্রপগুলো জলকণা সেগুলো উপরের দিকে উঠছে। এগুলো নামলে এই জায়গাটার মধ্যেই, তাহলে ন্যাচারালি এইখানে এয়ার ফ্লোয়ের ডিরেকশনটা কিরকম হবে, এরকম টাইপের, মানে এইখান দিয়ে এই উপরের দিকে ওঠা। এই আছে। আর তারপরে ওই যে বললাম মাশরুম শেপড যেটা হয়, উপরের দিকটা এরকম হয়ে যায়, মানে ফুলে যায়, তলার দিকটা অপেক্ষাকৃত সরু হয়ে যায়, এই জিনিসটা হয়। এরপর এই উপরের দিকটা পজিটিভ, তলার দিকটা নেগেটিভ, তাই বললাম। এমনকি ভূপৃষ্ঠটাও পজিটিভ হয়ে যায়, ফলে এদের নিজেদের মধ্যেও বজ্রপাত ঘটে, এইটার থেকে এইটার মধ্যেও বজ্রপাত ঘটে। অর্থাৎ এই ইলেকট্রন এইখান থেকে সাঁ করে এদিকে চলে যাওয়ার চেষ্টা করে, অথবা এখান থেকে এখানে কোনো সাপোর্ট পেলে এদিকেও নেমে আসার চেষ্টা করে। আরেকটা জিনিস যেটা আলোচনা করা উচিত, এগুলো আলোচনা করেছি, সেটা হচ্ছে এই লাইটনিং কন্ডাক্টরস বা বজ্রবহ বা বজ্র নিরোধক। এটাকে আরেকটা নাম ইংরেজিতে বলা হয় লাইটনিং অ্যারেস্টার। অ্যারেস্ট করা মানে হচ্ছে গ্রেফতার করা পুলিশের ভাষায়, এটাকে লাইটনিং অ্যারেস্টারও বলা হয়। এর কাজ হচ্ছে, আমাদের স্কুলেও আছে দেখবে, যদি ছাদে কোনোদিন ওঠো, একটা মোটা অ্যালুমিনিয়াম প্লেট একদম ছাদের মাথা থেকে মাটি অবধি গ্রাউন্ড করা আছে। এটা করে কি, এই যে
তোমার যখন বজ্রপাত হওয়ার জন্য এই যে অতিরিক্ত ইলেকট্রন এখানে নেমে আসে, তাহলে উঁচু বিল্ডিং এ বেশি নেমে আসার সম্ভাবনা। সেই ইলেকট্রনটা যদি এই বিল্ডিং এর গা বেয়ে দেয়াল বেয়ে নামে, দেয়াল মানে দেয়াল বেয়েই তাকে নামতে হয়, তাহলে বিল্ডিংটা গরম হয়ে যাবে, এতটাই গরম হয়ে যাবে নিমেষে। বলা হয় যে এই জায়গাকার এই যে ফ্ল্যাশিংটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাশিং এর এখানকার টেম্পারেচারটা প্রায় 50,000 ডিগ্রি ফারেনহাইট, মানে তা প্রায় 50,000 ডিগ্রি সেলসিয়াসের মতোই হবে। সেলসিয়াস আর ফারেনহাইটের সামান্যই ডিফারেন্স। 50,000 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে একটু কম হবে, কিন্তু ফারেনহাইট স্কেলে 50,000 ডিগ্রি ফারেনহাইট, তার মানে বিরাট হাই টেম্পারেচার। আর এত ইলেকট্রন এর মধ্যে দিয়ে ফ্লো করলে এর মধ্যেও হিট তৈরি হবে, তখন সেই হিটে এটা ফাটিয়ে দেবে বাড়ির দেয়াল। তাহলে আমি যদি একটা এরকম মেটাল কোনো একটা স্ট্রিপ তলায় গ্রাউন্ড করে রাখি, অর্থাৎ মাটির মধ্যে পুঁতে রাখি, তাহলে ওই অতিরিক্ত ইলেকট্রনগুলো তখন, এইটা তো মেটাল পাথ, তাহলে এইটা দিয়ে মেটালগুলো ফ্লো করার সুবিধে বেশি, রেজিস্ট্যান্স কম। এই বাড়ির দেয়াল বেয়ে তখন ইলেকট্রনগুলো ফ্লো করতে চাইবে না, এই মেটাল প্লেটটা দিয়েই, মেটাল পাথটা দিয়েই গ্রাউন্ডেড হয়ে যাবে, এবং তোমার বাড়িটা সেফ থাকবে। এবং এর মাথাটায় খোঁচা খোঁচা এরকম ত্রিশূলের মতো করা থাকে, সেই ত্রিশূলটার কাজ হচ্ছে বেশি পরিমাণে চার্জ নিজের দিকে টেনে নিয়ে এসে এটাকে গ্রাউন্ড করা। মানে এটা যদি ভোঁতা হতো মুখটা, তাহলে কিন্তু অত তাড়াতাড়ি টানতো না। এবার যদি প্রশ্ন করো কেন স্যার, কেন ত্রিশূলের মুখ বেশি টানে, তার উত্তরটা আরো উঁচু ক্লাসের জন্য, সেটা আপাতত থাক। হ্যাঁ, রাদার ক্লাস 12-এ এক জায়গায় সামান্য শেষ করতে পারলাম। যা আজকে আলোচনা হলো 2 ক্ষেপে, তা সেটা নিজের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন কিছু জাগতে পারে। সেরকম প্রশ্ন আছে কি কিছু?